এর আগের ক্লাসে পিএইচ সম্পর্কে অনেক ডিটেইলস হয়েছে। আমাদের পিএইচ নিয়ে আমাদের যা যাবতীয় দরকার এগুলো আগের ক্লাসে আমাদের হয়ে গেছে। তো পিএইচ ওই ক্লাসটা যদি ভালোভাবে করিস তাহলে পিএইচ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এরপরে আমাদের যেগুলো টপিক আছে এগুলো মোটামুটি রিডিং রিডিং বলতে এগুলা এই যে যেমন এইখানে আমাদের এই যে পিএইচ এর যে ইম্পর্টেন্স এইটা আমাদের গ নাম্বারে অথবা ঘ নাম্বারে আসতে পারে। এখানে যে তিনটা পয়েন্ট আছে কৃষি ক্ষেত্রে, জীবদেহে এবং আমাদের এইখানে এরপরে কি আছে কসমেটিক্স, এগুলা গ অথবা ঘ নাম্বারের জন্য আসতে পারে। সো এগুলো অবশ্যই করতে হবে। আর এর আগের ক্লাসে পিএইচ এর যেটা ক্লাস নিছি ওইখানে ওইটা করলে আর মানে পিএইচ এর ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো কোন অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মান কিরকম হয়, হাইড্রোজেন একটা থাকলে কিরকম হবে, দুইটা থাকলে কিরকম হবে, অথবা তিনটে থাকলে কিরকম হবে, এগুলো সবগুলাই কিন্তু পড়াইছে। আচ্ছা, এখন আমরা তো আগের ক্লাস থেকে এটা জানছি যে পিএইচ এর মান যদি 0 থেকে 7 হয় তাহলে ওইটা হবে অ্যাসিডিক, 7 হলে সরি মানে 0 থেকে 7-এর কম আর কি হইলে হবে অ্যাসিডিক, 7 হলে নিরপেক্ষ, এবং 7 থেকে 14 পর্যন্ত এবং মানে 7-এর বেশি থেকে 14 পর্যন্ত হইলে সেটা হবে ক্ষারীয়। তো এইখানে এই যে দ্রবণের পিএইচ যদি 7-এর থেকে কম হলে আমাদের লিটমাস পেপার কি হবে, লাল। সো আমাদের আমাদের অ্যাসিড আমাদের কি করে, এ নীলা, আমরা এটা জানি যে অ্যাসিড আমাদের নীল লিটমাসকে লাল করে। তাহলে অ্যাসিড আমাদের নীল লিটমাসকে যদি লাল করে আমরা এটা জানি, তাহলে দেখ পিএইচ 7 থেকে কম মানে কি, পিএইচ 7 থেকে কম মানে অ্যাসিড। তো পিএইচ 7 থেকে কম হলে এটা আমাদের নীল লিটমাস পেপারকে কি করে ফেলবে, লাল করে ফেলবে, এটা আমরা বুঝছি। আচ্ছা, এখন 7-এর থেকে যদি বেশি হয় তাহলে ওই দ্রবণটা কি হবে, আমাদের ক্ষার। সো ক্ষার আমাদের কি করে, লাল লিটমাসকে নীল করে। সো আমাদের লিটমাস পেপার তখন কি হবে, নীল বর্ণ ধারণ করবে। এগুলো আমরা আগে থেকেই জানি যে লিটমাস পেপার অ্যাসিডে এবং ক্ষারে কোন বর্ণ ধারণ করে। তবে পিএইচ এর এখন পিএইচ দিয়ে পিএইচ 7-এর থেকে কম হলে অ্যাসিড, তাহলে যদি এটা অ্যাসিড হয় তাহলে লিটমাস পেপার লাল হবে, আর যদি 7-এর থেকে বেশি হয় তাহলে ক্ষার, তাহলে আমাদের লিটমাস পেপার নীল হবে। আচ্ছা, পিএইচ এর গুরুত্ব, এই যে এইখানে যে পিএইচ এর তিনটা গুরুত্ব দেয়া আছে, তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট একদম একদম মুখস্থ করে ফেলতে হবে। এইটা এইটা খ নাম্বারেও আসতে পারে যে পিএইচ এর 2টি অথবা 3টি অথবা 4টি গুরুত্ব লিখো, তখন এক লাইনে 3-4টা পয়েন্ট লিখে দিবে, অথবা গ অথবা ঘ যে কোনো জায়গায় কিন্তু আসতে পারে। ধর যে গ নাম্বারে আমাদের পিএইচ এর একটা ম্যাথ করতে দিল এবং আমাদের ঘ নাম্বারে বললো যে পিএইচ এর গুরুত্ব ব্যাখ্যা করো। তো এই টাইপের ম্যাথও কিন্তু আসতে পারে। তো এখানে আমাদের কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন এবং পানি শোষণ করে। আচ্ছা, তো আমাদের উদ্ভিদ উদ্ভিদ ভালোভাবে জন্মানোর জন্য মাটির পিএইচ 6 থেকে 8-এর মধ্যে হলেই সবচেয়ে ভালো। আচ্ছা, এগুলো তো মুখস্থ রাখতে হবে। এইখানে তো আমাদের ওইরকম বুঝার মতো কিছু নাই। আচ্ছা, আবার মাটির পিএইচ এর মান 3-এর থেকে কম অথবা যদি 10-এর থেকে বেশি হলে মাটির উপকারী অণুজীবগুলা মারা যায়। আচ্ছা, মাটির পিএইচ যদি 3-এর থেকে কম হয়, সো আমরা জানি যে সবচেয়ে শক্তিশালী আমাদের পিএইচ এর মান যত কমতে থাকে অ্যাসিড তত বেশি শক্তিশালী হয়, এবং পিএইচ এর মান 7-এর থেকে যত বাড়তে থাকবে তত আমাদের ক্ষারটা শক্তিশালী হয়। এগুলো আমরা কালকে পড়ছিলাম। তো যদি আমাদের আদর্শ মান হচ্ছে 6 থেকে 8, কিন্তু যদি 3-এর চেয়ে কম হয়ে যায়, 3-এর চেয়ে কম হওয়া বলতে কি, অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যাওয়া। আর আমাদের 10-এর থেকে বেশি হওয়া মানে কি, অতিরিক্ত ক্ষারীয় হয়ে যাওয়া। তো তাহলে অতিরিক্ত অ্যাসিডিক যদি হয় অথবা অতিরিক্ত ক্ষারীয় হয় তাহলে আম, মাটির যেগুলা উ- উপকারী যেগুলো আমাদের অণুজীব আছে বা পোকামাকড় আছে সেগুলা মারা যাবে। তাহলে মাটির পিএইচ এর মান যদি কমে যায়, মাটির পিএইচ এর মান কমে গেলে পরিমাণ মতো চুন ব্যবহার করা হয়। আচ্ছা, দেখ মাটির পিএইচ এর মান এইখানে কমে যাওয়া মানে কি, পিএইচ এর মান যত কমে আমরা জানি অ্যাসিডের অ্যাসিডের আমাদের
সক্ষমতা তত বাড়ে, মানে পিএইচ এর মান আমাদের কমে যাওয়া মানে কি? আচ্ছা, পিএইচ এর মান কমে যাওয়া মানে আমাদের মাটিটা আমাদের কি হওয়া? মাটিটা হওয়া আমাদের এসিডিক। আচ্ছা, আমাদের মাটিটা হয়ে যাবে এসিডিক, আমরা এটা জানি। তখন আমাদের চুন ব্যবহার করা হয়, যে চুন বা ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইড কি? এখানে একটা ধাতুর অক্সাইড, এখানে ধাতুর অক্সাইড কি? ক্ষার। সো এখন এখানে যখন মাটিটা এসিডিক হয়ে যাবে তখন আমরা একটা ক্ষার ইউজ করব। ক্ষার ইউজ করে কি করা হবে? ক্ষার ইউজ করে এটা আমাদের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে মাটিটাকে আহ তাহলে এর পিএইচ এর মান এখানে বৃদ্ধি করা হবে। সো পিএইচ এর মান যখন আস্তে আস্তে বাড়বে তখন এটা কম অ্যাসিডিক হবে আর কি। সো এটা প্রশমন বিক্রিয়ার মাধ্যমে, মানে এই যে আমাদের প্রশমন বিক্রিয়া ই করে অ্যাসিড এবং ক্ষার দুইটাকেই তো আমাদের এটা এটা আমাদের প্রশমন করে। সো প্রশমন বিক্রিয়ার মাধ্যমে তখন পিএইচ এর মানটা বৃদ্ধি করে। আচ্ছা, আবার আবার দেখ এখানে কি বলছে, পিএইচ এর মান যদি বেড়ে গেলে, পিএইচ এর মান বেড়ে গেলে তখন মাটিটা হয়ে যাবে ক্ষারীয়। তখন আমাদের যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার ব্যবহার করলে মাটির পিএইচ এর মানটা কমানো যায়। আচ্ছা, এখন এইখানে খেয়াল কর, এখন আমাদের পিএইচ এর মান মানে বেড়ে গেলে, পিএইচ এর মান বেড়ে গেলে আমাদের মাটিটা কি হবে? পিএইচ এর মান যদি বেড়ে যায় তাহলে পিএইচ এর মান যদি বেড়ে যায় তাহলে আমাদের মাটিটা আমাদের কি হয়ে পড়বে? মাটিটা আমাদের হয়ে যাবে ক্ষারীয় হয়ে যাবে কিন্তু। এখন দেখ এইখানে, এখন আমরা যদি এসিডিক হয়ে যায় আমরা সরাসরি চুন ব্যবহার করতে পারি, কিন্তু পিএইচ এর মান বেড়ে গেলে যখন ক্ষারীয় হবে তখন কিন্তু সরাসরি এসিড কিন্তু ব্যবহার করা যায় না। এসিড ব্যবহার করলে কিন্তু আমাদের এই যে ফসলের বা মাটির কিন্তু ক্ষতি হয়ে যাবে, বা মা- উম, মাটির যেটা উর্বরতা বা গুণগত মান এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের এখানে কি ব্যবহার করা হয়? আমাদের এখানে অ্যামোনিয়াম সালফেট লবণ ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেট লবণটা ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেট লবণ আমাদের কই থেকে আসে? এটা আমি তোকে শিখাইছি, যে প্লাস এটা মাইনাস, তাহলে এইটা আসবে আমাদের অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড থেকে, আর এইটা আসবে আমাদের সালফিউরিক অ্যাসিড থেকে। আচ্ছা, তাহলে বল এটা সবল, এইটা দুর্বল, তাহলে এই লবণটা আমাদের কি রকম হবে? এই লবণটা হবে আমাদের অ্যাসিডিক লবণ। আচ্ছা, এই লবণটা হবে আমাদের অ্যাসিডিক লবণ। সো আমাদের পিএইচ এর মান বেড়ে গেলে মাটিটা যখন ক্ষারীয় হয়ে যাবে তখন আমাদের অ্যাসিডিক লবণ ব্যবহার করা হয়, সরাসরি অ্যাসিড ব্যবহার না করে। অ্যাসিডিক লবণ ব্যবহার করে তখন সেম ভাবে আমাদের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে, সো এই যে সেম ভাবে তখন আমাদের লবণটা ইউজ করে এই যে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পিএইচ এর মানটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়। স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা মানে কি? যখন ক্ষারীয় অবস্থায় থাকবে তখন অ্যাসিডিক লবণ যোগ করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পিএইচ এর মানটা কমানো হয়। সো প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমাদের পিএইচ এর মানটা কমানো হয়। আচ্ছা, তখন আমাদের পিএইচ এর মানটা এখানে আমাদের কমানো হয়। আচ্ছা, এখানে ফসফরিক অ্যাসিড, এইখানে যে অ্যামোনিয়াম ফসফেট, সো অ্যামোনিয়াম ফসফেট, আচ্ছা দেখ অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে মূলত ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে H3PO4, এটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড। সো ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মূলত অ্যামোনিয়াম ফসফেটটা আসে। কিন্তু ফসফরিক অ্যাসিড নিয়ে তো তোদের বইয়ে পড়াশোনা নাই। এইটাও একটা শক্তিশালী অ্যাসিড, এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। পিও4 মানে কি? পিও ফোর মানে হচ্ছে ফসফেট আয়ন না? আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম ফসফেট এটাও একটা শক্তিশালী অ্যাসিড, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া এটা যেহেতু তৈরি, সে তো এটাও একটা অ্যাসিডিক লবণই হবে, এবং এখানে অ্যামোনিয়াম সালফেটের মতো সেম কাজই করে। তো এখানে আমাদের কি কি মনে রাখতে হবে? যে মাটির জন্য বা উদ্ভিদের জন্য আদর্শ পিএইচ এর মান কত? 6 থেকে 8। আর আমাদের অণুজীব আমাদের মারা যায় কি হলে? যদি আমাদের 3-এর চেয়ে কম হয় এবং 10-এর চেয়ে বেশি হয়। আবার পিএইচ এর মান যদি কমে যায় মানে অ্যাসিডিক হলে ক্ষার ব্যবহার করব, ক্ষার হিসেবে আমরা চুন ব্যবহার করি। আবার পিএইচ এর মান বেড়ে গেলে মানে ক্ষারীয় হয়ে গেলে আমরা সরাসরি অ্যাসিড ব্যবহার না করে অ্যাসিডিক লবণ, এখানে অ্যাসিডিক লবণ কোনগুলা ইউজ করি? অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট ইউজ করে পিএইচ এর মানটা হ্রাস করা যায় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। সো এগুলা এগুলা মানে সরাসরি মুখস্থ রাখতে হবে এবং এমসিকিউ এর জন্য
মুখস্থ রাখতে হবে। আচ্ছা দাঁড়া, এটা কই গেল? হ্যাঁ, এখন আমাদের এখানে কি বলছে, জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ এর গুরুত্ব আছে। শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শরীরের বিভিন্ন অংশে পিএইচ এর মানের প্রয়োজন হয়। মানে আমাদের শরীরের বিভিন্ন অংশে, এই যে ছকটা, আমাদের শরীরের বিভিন্ন অংশে পিএইচ এইরকম থাকলে আমাদের শরীর স্বাভাবিক অবস্থায় থাকে। যদি পিএইচ এর থেকে কম বেশি হয়ে যায় তখন আমাদের ওই অঙ্গাণুগুলোতে সমস্যা হয়। এবং এই ছকটা মনে রাখতে হবে যে পাকস্থলীতে পিএইচ এর মানে ১, ত্বকে, মূত্রে, রক্তে, অগ্ন্যাশয় রস। এবং এই ছকটা অবশ্যই মুখস্থ একদম একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কারণ এইখান থেকে এমসিকিউ আসবে ডিরেক্ট, যে এই পাকস্থলীতে পিএইচ এর মান কত, রক্তে পিএইচ এর মান কত, মূত্রে পিএইচ এর মান কত। সো এই ছকটা মুখস্থ করবি। আর আমাদের এখানে প্রসাধনী মানে কি? এই যে প্রসাধনী মানে হচ্ছে কসমেটিক্স আরকি। তো মানুষ ত্বক পরিষ্কার করতে, ত্বকের সৌন্দর্য রক্ষায়, চুল পরিষ্কার করতে বিভিন্ন কাজে আমরা যে কসমেটিক্স ইউজ করি। সো ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 থাকলে ত্বক অম্লীয় প্রকৃতির থাকে, যা ত্বকে জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি আমাদের প্রতিরোধ করে। কারণ হাতের চেয়ে কম হলে তো অ্যাসিডিক, আমরা জানি অ্যাসিড মানে কি, অম্লীয়। So, ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকলে আমাদের ত্বক তো একটু অ্যাসিডিক বা অম্লীয় প্রকৃতির থাকে। এ কারণে জীবাণুর আক্রমণ এইখানে প্রতিরোধ করে, তাই ত্বকের, তাই আমাদের যে কসমেটিক্স এর পিএইচ, এইটাও আমাদের ত্বকে যে ধরনের পিএইচ আমাদের সুইটেবল, সেই ধরনের পিএইচ এর মানের মধ্যেই থাকা ভালো। সো এটা হচ্ছে 4.8 থেকে 5.5। সো এই জিনিসগুলা এইখানে টুকটাক কিছু বোঝার জিনিস আছে, এগুলো তো বুঝাই দিলাম। আর বাকি জিনিসগুলো মুখস্থ, এই ছকটা সহ মুখস্থ করবি। কারণ এইগুলো খ নাম্বারে, গ নাম্বারে এবং এই ছকটা থেকে এবং এই যে যেগুলো দাগাই দিলাম এইগুলো থেকে এমসিকিউ অবশ্যই আসবে। আচ্ছা, এরপরে এখানে কি আরো কিছু আছে? আচ্ছা নাই। আহ এরপরে হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। সো প্রশমন বিক্রিয়া কি, এটা আমরা অনেক ভালোভাবেই জানি। সো প্রশমন হচ্ছে নিউট্রালাইজেশন বিক্রিয়া। সো এইখানে আমরা জানি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। এই যে এটা তো আমরা জানি যে অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এবং ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। এগুলো আমরা আগে থেকে জানি। তাই অ্যাসিড এবং ক্ষার একত্রে মিশ্রিত করলে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এগুলো তো আমাদের জানা আছে। আচ্ছা, তারপরে একবার করে রিডিং পড়বি। HCl পানিতে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড OH দান করে। এই দ্রবণ দুটি মিশ্রিত করলে পানি উৎপন্ন করে। এগুলো তো আমরা জানি। আচ্ছা, এখন দেখ, এই যে আমাদের, যে ধর এটা তো অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ক্ষার। তো এর H+ এর OH মিলে আমাদের কি তৈরি করবে? পানি তৈরি করলে আমরা জানি। অ্যাসিডের বাকি ঋণাত্মক আয়নটা, যেমন এই যে আমাদের এখানে যে ক্লোরাইড আয়ন এবং ক্ষারের যে এক ধনাত্মক আয়ন, এটা কি, এই যে ক্ষারের হচ্ছে ধনাত্মক আয়ন হচ্ছে সোডিয়াম, বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এটা তো আমরা ফার্স্ট ক্লাস থেকেই পড়লাম যে লবণের যে ধনাত্মক আয়ন, এটা আসে কই থেকে? এটা আসে আমাদের ক্ষার থেকে। আর লবণের যেটা ঋণাত্মক আয়ন, ওইটা আসে আমাদের কই থেকে? অ্যাসিড থেকে। তাহলে এই যে আমাদের লবণ উৎপন্ন করার জন্য অ্যাসিডের কি লাগে? ঋণাত্মক আয়ন এবং ক্ষারের ধনাত্মক আয়ন। তো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এগুলো আমরা জানি। পানি উৎপন্ন হওয়াকে এখানে প্রশমন বিক্রিয়া বলে। সংজ্ঞাটা মুখস্থ রাখবি। এই যে দেখ, এইখানে আমরা এর আগের ক্লাসে একবার পড়ছিলাম যে আমাদের অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে এবং ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে। তার মানে এই প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড তার অ্যাসিডত্ব বা অ্যাসিডিক ধর্ম হারায়, ক্ষার তার ক্ষারকত্ব বা আমাদের ক্ষারীয় ধর্ম হারায় এবং আমাদের প্রশম পদার্থ লবণ এবং পানি উৎপন্ন করে। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে অত বেশি আমাদের মাথা ব্যথা নাই। উম উপরের বিক্রিয়াতে দেখো, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখ এইটারও সমতা করলে 1 1ই হবে। তাহলে এইটার আছে 1 মোল। এই যে এই জিনিসগুলো তো পিএইচ পড়ানোর সময় তোকে আবার দেখাইছি ভালোভাবে। 1 মোল সোডিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। দেখ, 1 মোল HCl এর সাথে 1 মোল
আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, তাহলে 1 মোল HCl আমাদের 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করবে। কাজেই 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে। যেহেতু 1 মোল 1 মোলকে প্রশমিত করে, সেহেতু 2 মোল তো 2 মোলকেই প্রশমিত করবে ঐকিক নিয়ম অনুসারে। আবার দেখ, এইখানে এইখানে যে এই বিক্রিয়াটা তো দেখাইছিলাম, এটা সমাপ্ত করলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 মোলের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এখানে কি হবে, যে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের পানি বিক্রিয়াটা তো আমরা জানি। তাহলে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতেছে। সুতরাং প্রমাণিত হয় যে নির্দিষ্ট অ্যাসিডের একটি নির্দিষ্ট পরিমাণ অপর কোনো নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে প্রশমিত করবে। মানে আমাদের একই ক্ষারের সাথে ধর যে বিভিন্ন ধরনের অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের এক এক ধরনের অ্যাসিড, মানে এক এক পরিমাণে অ্যাসিড লাগতে পারে, কারো 1 মোল কারো 2 মোল, অথবা আমাদের 1 মোল অ্যাসিডের সাথে কোনো ক্ষারের 1 মোলও লাগতে পারে, 2 মোলও লাগতে পারে। এইগুলা অত বেশি আমাদের লাগবে না, জাস্ট রিডিং পড়বি। আচ্ছা, এই যে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। সো দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এইটাও আমাদের নাম্বারের জন্য আসতে পারে। সো আগে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করে রাখবি। তো প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা ভালোভাবে মুখস্থ করে রাখে, তারপরে আমাদের এই যে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, তেমনি পিএইচ এর ক্ষেত্রেও পিএইচ এর সংজ্ঞা, পিএইচ দ্বারা কি বোঝায়, আমরা পিএইচ এর ম্যাথ গুলা কিভাবে করব, এগুলা জানার পরে আমাদের পিএইচ এর যে গুরুত্ব, এগুলো ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তেমনি আমাদের এইখানে প্রশমন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, প্রশমন বিক্রিয়ায় কি কি লাগে, এগুলা জেনে এখন আমাদের প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এটা গ অথবা ঘ যে কোনো জায়গায় আসতে পারে। সো আমাদের প্রশমন বিক্রিয়া কই কই লাগে, প্রশমন বিক্রিয়া লাগে আমাদের খাদ্য পরিপাকে। সো আমাদের খাদ্য হজম করতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এটা আমরা আগে থেকেই জানি। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তখন আমাদের পেটে অ্যাসিডিটি বা আলসারের সমস্যা হয়। তো কারণ তখন আমাদের হচ্ছে যে পেটে তখন যখন খাবার না থাকে, তখন অ্যাসিডটা খাবার ভাঙতে না পারে, তখন আমাদের পাকস্থলীর কোষকে গিয়ে আক্রমণ করে, তখন পেটে অস্বস্তি বোধ হয়। এগুলো আমরা পড়ে আসছি। এটাকে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বলে। এদের সাধারণভাবে এটাকে আমরা বলি অ্যাসিডিটি। বেশি দিন এই অ্যাসিডিটি থাকলে পাকস্থলীতে ঘা হয়ে যেতে পারে। তাই অ্যাসিডকে প্রশমিত করে অ্যান্টাসিড। আমরা যে এই এই যে আমরা যে গ্যাসের ওষুধগুলা খাই, এগুলাকে বলা হয় অ্যান্টাসিড। সো অ্যান্টাসিডে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। এই জিনিসটা মুখস্থ করতে হবে। আচ্ছা দেখ, সো আমাদের অ্যাসিডিটি হয় কখন, যখন পেটে HCl এর পরিমাণটা বেড়ে যায়। কিন্তু HCl এর পরিমাণটা বেড়ে গেলে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা কি আমাদের, এরা কিন্তু আমাদের ধাতুর হাইড্রোক্সাইড। তো ধাতুর হাইড্রোক্সাইড হলে কি, এটা ক্ষার। সো পেটে যখন HCl বেড়ে যাবে, তখন আমরা এটাকে প্রশমিত করার জন্য অবশ্যই ক্ষার আমাদের গ্রহণ করা লাগবে। সো তখন আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন আমরা এগুলো আমরা ঔষধ হিসেবে গ্রহণ খাই। তো এরা ক্ষার জাতীয় পদার্থ, এই যেখানে লিখেই দিছে, তাই পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এরা প্রশমিত করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। সো এখানে প্রশমন বিক্রিয়া দুইটা তো জানিস। তো এই যে এই বিক্রিয়া দুইটা তো এখন মুখস্থ করা লাগবে না, তুই জাস্ট মনে রাখবি যে আমাদের অ্যাসিডিটি হইলে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে ঔষধ হিসেবে খাই। সো তাহলে আমাদের এদের সাথে HCl এর বিক্রিয়া তো পারবি। আচ্ছা, তো আমাদের দাঁতের যত্নে আমরা কখনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে মুখ পরিষ্কার না করলে কিছুক্ষণ পর মুখে টক টক অনুভূত হয়। আসলে মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের, আচ্ছা দাঁড়া 1 মিনিট। তো আমাদের ব্যাকটেরিয়া থাকে, যে আমাদের খাবার খাওয়া থেকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি করে। আচ্ছা, তো এখন এই যে ব্যাকটেরিয়া গুলা তাহলে দাঁতের মধ্যে অ্যাসিড তৈরি করে, তাই মুখে টক স্বাদ অনুভূত হয়। এই অ্যাসিড দাঁতের এনামেলকে বা ক্যালসিয়ামের যৌগকে ক্ষয় করে এবং
টুথপেস্টে থাকা ক্ষার জাতীয় পদার্থ এ সকল অ্যাসিডকে প্রশমিত করে, ফলে দাঁতের এনামেল রক্ষা পায়। তাহলে টুথপেস্টে আমাদের কোন জাতীয় পদার্থ থাকে? ক্ষার জাতীয় পদার্থ। এটা এটা মুখস্থ রাখবি। আর এই জিনিসটা আমাদের দাঁতের যত্নে আমাদের প্রশমন বিক্রিয়া কিভাবে সাহায্য করে এটা মনে রাখবি, যে আমাদের মিষ্টিযুক্ত খাবার খাওয়ার পরে মুখের মধ্যে ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন জৈব অ্যাসিড তৈরি করে, ফলে আমাদের দাঁতের এনামেল বা এই যে দাঁতের মাড়িটা, মূলত এটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তো এইখানে আমাদের টুথপেস্টে ক্ষার জাতীয় পদার্থ থাকে। সো আমাদের টুথপেস্ট, তার মধ্যে যখন ব্রাশ করি তখন এটা আমাদের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এটা প্রশমিত হয়ে যায়, ফলে দাঁতের এনামেলটা রক্ষা পায়। আচ্ছা, এই যে এইটা মুখস্থ রাখতে হবে যে গাছ আমাদের মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন এগুলো আমাদের শোষণ করে, তখন মাটি অম্লীয় হয়ে যায়, মাটির উর্বরতা হ্রাস পায়। মাটির উর্বরতা বৃদ্ধি করতে আমরা কি ব্যবহার করি? চুন ব্যবহার করি, এবং চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই যে এটা মুখস্থ রাখতে হবে যে চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তো চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, এটা আমরা একটু আগে পড়লাম। তো এই জিনিসগুলো এইগুলো রিডিং পড়বি, আর এখানে এখানে গুরুত্ব যেগুলো এগুলো মুখস্থ করবি। আচ্ছা, এখানে কি আছে এরপরে? লবণ। তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রশমন বিক্রিয়া অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। লবণের ধনাত্মক আয়নটি ক্ষার থেকে আসে, এটা আমরা হাজারবার পড়ছি। তাই আমরা ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক বলে থাকি। আর লবণের ঋণাত্মক আয়নটা অ্যাসিড বা অম্ল থেকে আসে, তাই আমরা লবণের যে ঋণাত্মক আয়ন এটাকে অম্লীয় মূলক বলে থাকি। তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির আমরা জানি, যেমন সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট নিরপেক্ষ। এখন সোডিয়াম ক্লোরাইড আসবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl থেকে, এটা বোঝা যায়, তো এটা হবে নিরপেক্ষ। সোডিয়াম সালফেট আসবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড থেকে, দুইটাই সবল, এটা আমাদের নিরপেক্ষ। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার হলে আমাদের লবণটা কি হবে? অ্যাসিডিক বা অম্লীয়, এটা আমরা জানি। আচ্ছা, অম্লীয় প্রকৃতির। আচ্ছা, এরপরে তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতি, যেমন সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, তো এইখানে আমাদের এই যে ফেরাস ক্লোরাইড এবং জিঙ্ক নাইট্রেট, এখন এগুলা আমাদের কই থেকে আসলো? সো ফেরাস ক্লোরাইড এবং জিঙ্ক নাইট্রেট, জিঙ্কের যোজনী 2, সরি ফেরাস না, সরি এটা ফেরিক, যেহেতু এখানে 3 আছে। সো এইটা আমাদের কোন কোন লবণ থেকে আসছে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো এটা আমাদের কই কই থেকে আসলো আবার? তো এটা আসছে আমাদের, তাহলে দেখ প্লাসটা আসবে আমাদের ক্ষার থেকে। সো ক্ষার এখানে কি হবে? ক্ষার এখানে হবে ফেরিক হাইড্রোক্সাইড, এবং এখানে অ্যাসিডটা হবে HCl। এখানে সেম ভাবে ক্ষারটা হবে জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যাসিডটা হবে নাইট্রিক অ্যাসিড, যেহেতু নাইট্রেট আমাদের নাইট্রিক অ্যাসিডে আছে। সো এইগুলো কিন্তু 1 এবং 2 নম্বর গ্রুপের মৌল কিন্তু না। এই যে আয়রন এবং জিঙ্ক, এরা কিন্তু 1 এবং 2 নম্বর গ্রুপের মৌল না। আমরা জানি 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলো অত্যধিক সক্রিয় হয়, এগুলো অধিক সক্রিয় ধাতু, এই জন্য এদের অ্যাসিড গুলা, সরি এদের ক্ষারগুলা বেশি শক্তিশালী হয়। কিন্তু আয়রন এবং জিঙ্ক এরা কিন্তু আমাদের 1 এবং 2 নম্বর গ্রুপের মৌল না। সো এদের যে হাইড্রোক্সাইড ক্ষার হবে, কারণ এরা আমাদের ধাতু আমরা জানি, কিন্তু 1 এবং 2 নম্বর গ্রুপের চেয়ে এত বেশি শক্তিশালী হবে না। আচ্ছা, এত বেশি শক্তিশালী হবে না, তার মানে এরা 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 আচ্ছা দাঁড়া একটু, এরা আমাদের একটু দুর্বল হবে। সো এরা যদি আমাদের একটু দুর্বল হয়, এবং তাহলে আমাদের এখানে অ্যাসিড গুলো তো সবল, এই যে HCl এবং নাইট্রিক অ্যাসিড, সো এদের বিক্রিয়া আমাদের যেগুলা লবণ আসবে সেগুলো আমাদের কি হবে? অ্যাসিডীয় প্রকৃতির বা অম্লীয় প্রকৃতির। আর এখানে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে তো আমরা জানি, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমাদের ক্ষারটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিডটা হবে আমাদের কার্বনিক অ্যাসিড। সো কার্বনিক অ্যাসিড দুর্বল, সোডিয়াম হাইড্রোক্সাইড সবল, সো এখানে এটা হবে আমাদের ক্ষারীয় প্রকৃতির।
সেম ভাবে আমাদের এই যে CH3 COO Na। এখন দেখ এইখানে এইখানে আবার এখন এইখানে কাহিনী আছে, এইখানে আমাদের সোডিয়াম হবে প্লাস, এইটা হবে মাইনাস। তো এইখানে আসবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আর এই যে এই জিনিসটা হবে আমাদের অ্যাসিড থেকে, এই যে CH3 COOH একটা আমাদের অ্যাসিড ছিল না, COOH, এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড। এটা কিন্তু ছিল দুর্বল। সো এটা সবল, এটা দুর্বল, তাহলে লবণ হবে আমাদের ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, এগুলো গেল। পানির ক্ষরতা। আচ্ছা, পানির উৎস নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্র, টিউবওয়েল ইত্যাদি। সব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ দ্রবীভূত থাক বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত থাকতে পারে। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকলে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। একে পানির একে ক্ষার পানি বলে। সো আমাদের পানিতে তাহলে অনেক ধরনের লবণ থাকতে পারে আছে দ্বারা। হুম। তো এখানে পানিতে আমাদের ক্যালসিয়ামের লবণ, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড। দেখ এইখানে এই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামেরই কিন্তু থাকতে হবে, অন্য কোনো ধাতুর থাকলে চলবে না। এখানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড লবণ, সালফেট লবণ, কার্বনেট লবণ, বাইকার্বনেট লবণ, যদি এগুলো লবণ থাকে তাহলে ওই পানিটা আমাদের সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। এ ধরনের পানিকে আমরা কি বলবো? এ ধরনের পানিকে আমরা ক্ষার পানি বলবো। এইখানে অবশ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়া আয়রন এবং ম্যাঙ্গানিজ, আচ্ছা এগুলো থাকতে পারে। ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম ছাড়া আয়রন, ম্যাঙ্গানিজ প্রভৃতি লবণ থাকলেও পানি ক্ষার হতে পারে। তবে আমাদের এইখানে আমাদের ম্যাক্সিমাম এই পড়াশোনা হবে ক্যালসিয়াম অথবা ক্ষার পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন করে না কেন? আচ্ছা দেখ, এইখান থেকে এই যে বিক্রিয়া পর্যন্ত এটা মুখস্থ, এটা আমাদের নাম্বারের প্রশ্ন আসতে পারে যে কেন ক্ষার পানিতে সহজে আমাদের সাবান উৎপন্ন হয় না। কারণ সাবান হলো উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, যেমন সোডিয়াম স্টিয়ারেট। সো এটা হচ্ছে আমাদের স্টিয়ারিক অ্যাসিডের। সো স্টিয়ারিক অ্যাসিডের আমাদের মানে C17H35COOH, এইটা হচ্ছে আমাদের স্টিয়ারিক অ্যাসিড। এর সাথে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাবো তখন এর শেষের এইচটা আর সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মিলে আমাদের পানি উৎপন্ন হবে। আর এখানে আমাদের কি থাকবে, এই যে এখানে যদি লিখে দেই যে C17H35COONA। আর সরি, আরে ধুর, এখানে হচ্ছে COOH, এইখানে হচ্ছে COOH। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এটা মনে রাখবি। এটা আমাদের সংজ্ঞায় আসতেও পারে। তো এইখানে আমাদের এই যে H+OH- এটা মিলে আমাদের পানি তৈরি করবে। তাহলে আমাদের লবণটা এখানে কি হবে? C17H35COONA। এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। আচ্ছা, এই যে সোডিয়াম স্টিয়ারেট হলো আমাদের স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ, কারণ এখানে যেহেতু সোডিয়াম আমাদের ধাতু হিসেবে আসে, তো এটা হবে আমাদের এই যে স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটি সাবান হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা যে আমাদের সাবানের যে একটা সংকেত, এইটাও মনে রাখবি। এই সাবান দিয়ে খড়পানিতে কাপড় কাচা হলে যতক্ষণ পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ উপস্থিত থাকে তখন ফেনা উৎপন্ন হয় না, বরং সাবান আমাদের ক্ষয় হতে থাকে। সো আমাদের লবণের সাথে যদি পানিতে যদি ক্যালসিয়াম ক্লোরাইডের লবণ থাকে তখন আমাদের এইখানে ফেনা উৎপন্ন না না হয়ে আমাদের বিক্রিয়াটা মনে রাখবি এবং ফেনা উৎপন্ন। তো আমাদের এখানে কি হবে দেখ, এটার সাথে বিক্রিয়া করলে সোডিয়াম এবং ক্লোরাইড, তাহলে এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা প্লাস, এইটা মাইনাস, তাহলে সোডিয়াম যাবে ক্লোরাইডের সাথে, ক্যালসিয়াম আসবে এইটার সাথে। সো এখানে বিক্রিয়াটা আশা করি বুঝতে পারবি। ক্যালসিয়ামের যোজনী 2, এর আমার পুরোটা যোজনী 1। সো ব্র্যাকেটের বাইরে এখানে 2 হয়েছে। সো এটা উৎপন্ন হয় কিন্তু আমাদের ফেনা উৎপন্ন হয় না এবং সাবান ক্ষয়প্রাপ্ত হইতে থাকে। এটা
একদম মুখস্থ। আচ্ছা, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য ধাতুর লবণও ক্ষেত্রে সেম বিক্রিয়াটা হবে। পানির পাইপ এবং কলকারখানাতে বয়লারের ভিতর, সো বয়লার বলতে আমাদের যেগুলো ব্রয়লার মুরগি এইটা না, আমাদের এই যে বড় বড় এই যে আমাদের মানে পাত্রের মধ্যে, পাত্র না আর কি, এই যে ধর যে এইরকম একটা একটা বিশাল একটা এরকম ইয়া থাকে, এর ভিতর আমাদের পানি, এর ভিতর আমাদের পানি ফুটানো হয় আর কি। সো এরকম বিশাল বিশাল কিছু আমাদের কন্টেইনার থাকে, এর ভিতর পানি ফুটানো হয়। সো এইগুলাকে মূলত বলে বয়লার। বয়লার বলতে এই টার্মটা আমাদের বয়েল থেকে আসছে আর কি। বয়েল বলতে কি, বয়েল বলতে পানি ফুটানো। সো এই যে যে কন্টেনারের মধ্যে পানি ফুটানো হয় এটাকে বলা হয় বয়লার। আচ্ছা, খড় পানি ব্যবহার করলে খড় পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ লবণ পাইপের গায়ে জমা হয়, ফলে পাইপের গায়ে মোটা আস্তরণ পড়ে, এতে পানির পাইপে পানি প্রবাহে বাধা পায়। বয়লারের তাপের অপচয় ঘটে, এমনকি বয়লার ফেটে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। তো পানির মধ্যে যে ধর্মের জন্য পানিতে সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারে না, পানির সেই ধর্মকে পানির ক্ষরতা বলে। তাহলে পানির ক্ষরতা কি, খড় পানি কি এবং পানির ক্ষরতা কি, এই দুইটা সংজ্ঞা মানে পানির ক্ষরতা দুই ধরনের হয়, একটা আছে অস্থায়ী ক্ষরতা, একটা আছে স্থায়ী ক্ষরতা। সো পানির ক্ষরতা দুই ধরনের, একটা অস্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে আমাদের স্থায়ী ক্ষরতা। আচ্ছা, অস্থায়ী ক্ষরতা কি, যদি পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বা অন্যান্য ধাতু আয়রনের বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে। বাইকার্বনেট লবণ কি, তুই জানি বাইকার্বনেট মানে HCO3, তখন তাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, অস্থায়ী ক্ষরতা পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন প্রভৃতি ধাতুর বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষরতার সৃষ্টি হয় তাকে অস্থায়ী ক্ষরতা বলে, এবং এই পানিকে অস্থায়ী ক্ষর পানি বলা হয়। অস্থায়ী ক্ষর পানিকে শুধুমাত্র যদি উত্তপ্ত করি আমরা, তো এই যে আমাদের অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায়। শুধু উত্তপ্ত করলেই আমাদের অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হয়। এই লবণ পাত্রের নিচে তলানি আকারে জমা হয়, এই তলানি থেকে ছাঁকনির মাধ্যমে আমরা পানিকে পৃথক করে অস্থায়ী ক্ষরতা দূর করতে পারি। তো এইখানে আমাদের বাইকার্বনেট লবণ কি, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটের যোজনী 1, এটা জানিস? তো এটা আমাদের ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ। এটাকে হিট দিলে এখানে আমাদের কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট। সো ক্যালসিয়াম কার্বনেট যে অদ্রবণীয়, এটা আমরা যখন এই চুনের এই এই চুনের পানির এই যখন এটা পড়ছিলাম তখনই জানছি। তো এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং এখানে পানি। সো এটা আমাদের, সো এটা আমাদের সলিড পদার্থ হিসেবে, এটা সলিড পদার্থ হিসেবে আমাদের পানির নিচেই এটা জমা হবে, তখন এটাকে ছাঁকনির মাধ্যমে আলাদা করে এই এই পানিটাকে আমাদের পরিষ্কার করা যায়। আচ্ছা, তো এখন আবার আবার শুরু করি। তো এখানে এই পানিকে অস্থির ক্ষর পানি বলা হয়। তাহলে অস্থির ক্ষর পানিকে আমরা শুধু হিট দিলেই, এই যে এটা হচ্ছে আমাদের হিটের চিহ্ন, এই যে এই এই জিনিসটা হচ্ছে হিটের চিহ্ন, শুধুমাত্র হিট দিলে আমাদের এটা দূর হয়ে যাবে। এরপরে তাহলে আমাদের অস্থির ক্ষরতা সৃষ্টি হয় কখন, যখন শুধুমাত্র ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রনের বাইকার্বনেট লবণটা আমাদের যখন পানিতে দ্রবীভূত থাকে তখনই আমাদের অস্থির ক্ষরতা দূর হয়। তো বাইকার্বনেট বাদে যখন আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অথবা অন্যান্য যেগুলো আমাদের ধাতু আছে এদের ক্লোরাইড অথবা সালফেট লবণ দ্রবীভূত থাকলে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়। এইটা মুখস্থ রাখতে হবে যে কোন লবণ থাকলে কোন ধরনের ক্ষরতার সৃষ্টি হয়। বাইকার্বনেট থাকলে অস্থায়ী ক্ষরতা, ক্লোরাইড অথবা সালফেট থাকলে স্থায়ী ক্ষরতা, এবং এই পানিকে স্থায়ী ক্ষর পানি বলে। স্থায়ী ক্ষর পানিকে শুধু উত্তপ্ত করলে আমাদের স্থায়ী ক্ষরতা দূর দূর হয় না, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন উপায়ে অবলম্বন করলে স্থিরতা দূর করা যায়। আচ্ছা, তো আমাদের স্থায়ী ক্ষরতা দূরীকরণের যে পদ্ধতি আছে, স্থায়ী ক্ষরতা দূরীকরণের যে পদ্ধতি এইটাও মুখস্থ রাখতে হবে। স্থায়ী ক্ষরপানির মধ্যে সোডিয়াম কার্বনেট, দেখ আমাদের এই যে ক্যালসিয়াম ধাতুর ক্লোরাইড লবণ অথবা সালফেট লবণ দ্রবীভূত থাকলে যেহেতু স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয়, সেটি কিন্তু ক্লোরাইড লবণ, সোডিয়াম কার্বনেট যোগ করলে সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এইখানে তো আমাদের একটা বিক্রিয়া
দেয়া আছে আমাদের, যদি এখানে যদি ম্যাগনেসিয়াম থাকতো, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এর সাথে আমরা যদি সেম বিক্রিয়াটা দিতাম, যে সোডিয়াম কার্বনেট আমরা অ্যাড করতাম এটা, তো তখন আমাদের এখানে সেম ভাবে ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হইতো, যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এবং আমাদের আর কি উৎপন্ন হইতো এখানে, সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের অদক্ষেপ সৃষ্টি করে, তাহলে এগুলো আমাদের অদক্ষেপ হিসেবে পড়বে, এবং যার ফলে পানি থেকে ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন অপসারিত হয়ে যায় অদক্ষেপ আকারে, এগুলো পাত্রের নিচে জমা হবে এবং স্থায়ী ক্ষারতা দূর হয়। তাহলে অস্থায়ী ক্ষারতা দূরীকরণের উপায়, স্থায়ী ক্ষারতা দূরীকরণের উপায়, অস্থায়ী ক্ষারতা কি, স্থায়ী ক্ষারতা কি, কোন লবণ থাকলে স্থায়ী ক্ষারতা, কোন লবণ থাকলে অস্থায়ী ক্ষারতা, এগুলা এমসিকিউ এর জন্য এবং আমাদের সৃজনশীলের জন্য উভয় জায়গাতেই লাগবে এগুলো। আচ্ছা, এগুলা পড়লে তুই দেখবি যে সৃজনশীলে এই চ্যাপ্টার থেকে কমন এসে যাবে। আচ্ছা, পানি দূষণ কি, এগুলা এগুলা আমি আর ক্লাসের মধ্যে এগুলা এগুলো পড়াবো না, কারণ এগুলো পড়াইলে এগুলো হুদাই ক্লাসের মধ্যে সময় নষ্ট হবে, তো এগুলো রিডিং পড়বি। আচ্ছা, তো এখানে পানির বিশুদ্ধতার পরীক্ষা, যে পানির তাপমাত্রা, আমাদের গ্রীষ্মকালে পানির তাপমাত্রা সাধারণত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তা কখনো 40 ডিগ্রি হইতে পারে, কোনো কারণে পানির তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে তাপ দূষণ হয়েছে বলা যায়, তবে এটা আমাদের আদর্শ তাপমাত্রা আর কি আছে। বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি ঠান্ডা করার পানি বা বয়লারের পানি সরাসরি জলাশয় মুক্ত করা হলে পানির তাপ দূষণ হয়। এই যে আমাদের বয়লারের পানি বলতে, যেখানে অতিরিক্ত এই তাপমাত্রা দিয়ে পানিকে ফুটানো হয় আর কি, সো এইখানে অতিরিক্ত ফুটন্ত পানি যদি সরাসরি আমাদের এই পুকুরে মুক্ত করা হলে, তখন পুকুরের পানির তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, তখন এটাকে তাপ দূষণ বলে। আচ্ছা, পানির পিএইচ এর মান, এই যে এটা মুখস্থ রাখবি, 4.5 থেকে কম, 4.5 থেকে কম হলে একটু বেশি অম্লীয় বা অ্যাসিডিক হবে, অথবা 9.5 অপেক্ষা বেশি হলে একটু বেশি ক্ষারীয় হবে, তা জীবের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। আচ্ছা, তাহলে আমাদের জীবের বসবাসের জন্য, আমাদের তাহলে সুইটেবল, তাহলে কি জীবের বসবাসের জন্য, আমাদের জীবের বসবাসের জন্য আমাদের পিএইচটা কত লাগে, 4.5 থেকে 9.5, তাহলে 4.5 থেকে 9.5, এর কম অথবা বেশি হলে আমাদের জীবের বসবাসের জন্য এটা অযোগ্য হয়ে পড়বে। ওকে। এরপরে এই যে আমাদের বিওডি এবং সিওডি, এই এই দুইটা থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসবে। সো বিওডি এর পূর্ণরূপ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর অর্থ হলো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষক ব্যাকটেরিয়ার মতো অণুজীব ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওডি বলে। আচ্ছা, সংজ্ঞাটা মুখস্থ রাখবি। 1 লিটার পানিতে কোনো পানির বিওডি এর মান যত বেশি হবে, পানি তত বেশি আমাদের দূষিত হবে। আচ্ছা, এইটা আমাদের কেন পানি তত বেশি দূষিত হয়, কারণ দেখ, বিওডি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মতো অণুজীবকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। সো বিওডি এর মান যত বেশি, তার মানে প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাটা তত বেশি। সো অক্সিজেন আমাদের কখন বেশি লাগবে, যখন আমাদের এই যে ব্যাকটেরিয়ার মতো যেগুলো অণুজীব বা আমাদের পচনযোগ্য জৈব দূষক যেগুলো আছে, এগুলোর পরিমাণ পানিতে বেশি থাকবে। সো এগুলা পানিতে বেশি থাকলে তো আমাদের এই আমাদের পানিটা বেশি দূষিত হবে। আর আমাদের সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এর এর হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। সো ইংলিশ ইংলিশ ফুল ফর্মটা এবং বাংলাটা, ওই যে রাসায়নিক অক্সিজেন চাহিদা আর এইখানে হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, এগুলো মনে রাখবি। দেখ, 1 লিটার পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, দেখ এইখানে অণুজীব দ্বারা ভাঙতে, এখানে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, এইটার মধ্যে কিন্তু পার্থক্যটা মনে রাখা লাগবে। যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তাকে সিওডি বলে, সিওডি এর মানও যত বেশি পানি তত বেশি দূষিত, সেম কারণে। আচ্ছা, বিওডি এবং সিও উভয় পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহার করা হয়। কোন পানির সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি হয়, এখানে কি লেখা আছে কেন বেশি হয়? হ্যাঁ, এই যে লেখা আছে, দেখ আমাদের শুধুমাত্র জৈব বস্তুকে, দেখ বিওডি এর সংজ্ঞা শুধুমাত্র জৈব বস্তুকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, এইটা হচ্ছে বিওডি। কিন্তু সিওডি কি জৈব এবং অজৈব দুইটাই। তাহলে
অবশ্যই সিওডি এর ক্ষেত্রে বেশি পরিমাণ অক্সিজেন লাগবে, কারণ এইখানে জৈব এবং অজৈব দুইটাকেই ভাঙতে হবে, আর বিওডি এর ক্ষেত্রে শুধুমাত্র জৈব যেগুলো আমাদের দূষক আছে এইগুলাকে ভাঙতে। তাহলে তাহলে এটা হচ্ছে সিওডি, তাহলে আমাদের সিওডি এর মান তো বিওডি থেকে অবশ্যই বেশি হবে। সো এটা আমাদের খ নাম্বারের জন্য অবশ্যই লাগবে যে সিওডি এর মানটা কেন বিওডি থেকে বেশি হয় এবং এদের ফুল ফর্ম। আচ্ছা, এরপরে জাস্ট এগুলো রিডিং পড়বি এমসিকিউ এর জন্য। তো আমাদের চ্যাপ্টার এইখানেই শেষ। তো আজকের ক্লাসে ম্যাক্সিমাম রিডিং যেগুলো বোঝানো ছিল ওগুলো বুঝাই দিছি, আর আমাদের শুরু থেকে যেগুলো ছিল এগুলো ক্লাসগুলো ভালোভাবে করিস, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। আর নেক্সট ক্লাসে এমসিকিউ এর সলভ এখন দিয়ে দিব, আর সিকিউ এর সলভ ওগুলা তুই টেস্ট পেপার নিজে বসে বসে সলভ করবি।